সরকারি সাদত কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি প্রাণীবিদ্যা অনার্স অনার্স চতুর্থ বর্ষ প্রিলি মাস্টার্স ডিগ্রি থার্ড ইয়ার তোমাদের জন্য প্যারাসাইটোলজি বিষয় থেকে প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন এবং লাইফ সাইকেল অফ ট্রাইপ্যানোসোমা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা আলোচনা শুরু করি। একান্তোসেফালার পরজীবী অভিযোজন, প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন এই অধ্যায় থেকে তোমাদের বেশ কতগুলো ক্লাস আমি নিয়েছি। আজকে একান্তোসেফালার পরজীবী অভিযোজন এই বিষয়ে আলোচনা করব এবং এর সাথে সাথেই প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। একান্তোসেফালা মেরুদণ্ডী প্রাণীদের আন্তরিক পরজীবী। 1971 সালে কোলেরথার এর নামকরণ করেন এবং মৎস্য পরজীবী হিসেবে এটিকে আলাদা গোষ্ঠীভুক্ত করেন। একান্তোসেফালার কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে একে আলাদা পর্বের স্বীকৃতি দেওয়া হয়। গঠন ও জীবনচক্রে অভিযোজন। একান্তোসেফালা পরজীবীর দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, অখণ্ডায়িত ও সিউডোসিলোমেট, অর্থাৎ এদের সিলম প্রকৃত নয়। একান্তোসেফালা মাছের দেহে অন্তঃপরজীবী হিসেবে বাস করে। এদের দেহের দুই প্রান্ত সরু, লম্বাটে, নলাকার, কখনো সামান্য চ্যাপ্টা হয়। এই পরজীবীর দেহের অগ্রভাগ প্রত্যাহারযোগ্য, কণ্টকময়, প্রোবসিস এবং দেহকাণ্ড নিয়ে গঠিত। এ ধরনের দেহ গঠনের জন্য এরা সহজেই মাছের অন্ত্রে পরজীবী হিসাবে বাস করতে পারে। তোমরা ডান পাশে যে ছবিটি দেখতে পাচ্ছ এটা একান্তোসেফালার ছবি। এখানে দেখো যে এদের দেহটা দুইটা অংশে বিভক্ত, প্রোবসিস এবং দেহকাণ্ড। এবং প্রোবসিসটা দেখতে পাচ্ছ যে এখানে অসংখ্য বাঁকানো কণ্টক আছে। তো একান্তোসেফালার পরজীবী অভিযোজন, পরজীবী অভিযোজনের অন্যান্য পরজীবীর যে ধরনের অভিযোজন দেখা যায় সেগুলোর অনেকগুলোই এখানে আছে। একান্তোসেফালার পরজীবী অভিযোজন, 1 নাম্বার, এদের দেহ প্রাচীর পুরো কিউটিকল যুক্ত, সিনসাইশিয়াল, এপিডার্মিস এবং পেশিস্তর যুক্ত। এদের কোনো পরিপাকতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসনতন্ত্র থাকে না। পরজীবী অভিযোজনের জন্য এদের দেহে ল্যাকুনা তন্ত্র থাকে। দেহতল দ্বারা গৃহীত খাদ্যরস ল্যাকুনা তন্ত্রের মাধ্যমে শোষণ হয়, অর্থাৎ কতগুলো জায়গা থাকে যেখানে পকেটের মতো থাকে, সেটা মিলে একটা সিস্টেম গঠিত, সেটাকে বলা হয় ল্যাকুনা তন্ত্র। একান্তোসেফালার প্রজনন ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ এরা প্রচুর বংশধর সৃষ্টি করতে পারে। আর জীবনচক্রে তাদের একাধিক পোষক থাকে। আসলে একাধিক পোষক থাকলে যেটা হয় সেটা হলো বংশ বিস্তারের সুবিধা হয় এবং পারিপার্শ্বিক প্রতিকূল অবস্থা থেকে তারা এই প্রতিকূলতা অতিক্রম করে টিকে থাকতে পারে। দেহে পোষকদের সংক্রমিত হওয়ার নিশ্চয়তার জন্য এরা ডিম পারে প্রচুর পরিমাণে। ডান পাশে এই ছবিটা দেখতে পাচ্ছ, এটাও একান্তোসেফালার ছবি। তো
একান্তোসেফালার পরজীবী ও অভিযোজন বর্ণনা করো, এরকম প্রশ্ন থাকে এবং সেটা ছোট 4 নম্বরের প্রশ্ন থাকে। তো এর মাধ্যমে আজকে প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন অধ্যায় শেষ হলো। এরপরে দেখো এখানেও আরো দুটো ছবি দেওয়া হয়েছে একান্তোসেফালার, দেখতে পাচ্ছ, বায়ে একটা ছবি এবং ডানে একটা ছবি, তার মানে এদের দেহে প্রচুর কন্টক আছে। তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লাইফ সাইকেল অফ ট্রাইপ্যানোসোমা। ট্রাইপ্যানোসোমা একটি প্রোটোজোয়ান পরজীবী, এটা মানুষের দেহে ঘুম রোগ সৃষ্টি করে। তো ট্রাইপ্যানোসোমার জীবনচক্র নিয়ে আলোচনা করার আগে এর সিস্টেমিক পজিশনটা আমরা দেখি। ফাইলাম প্রোটোজোয়া, ক্লাস জু ম্যাস্টিজিনা, অর্ডার প্রোটোমোনাডিনা, ফ্যামিলি ট্রাইপোসোমাটিডি, জেনাস ট্রাইপোসোমা, স্পিসিস ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়ান্স। ডান পাশে তোমরা ট্রাইপ্যানোসোমার একটা ছবি দেখতে পাচ্ছ। এই যে ছবিটা হলো ট্রাইপ্যানোসোমার ছবি। এখানে এদের একটা ফ্লাজেলা থাকে, তারপরে নিউক্লিয়াস থাকে, যে নিউক্লিয়াস, এবং একটা আনডিউলেটেড একটা ঢেউ খেলানো একটা পর্দা আছে এদের বাইরে। তো এটা ট্রাইপ্যানোসোমার গঠন সাধারণত তোমাদের আসে না। আর ট্রাইপ্যানোসোমার প্রাথমিক পোষক, এর জীবনচক্র, এরা হলো দ্বিপোষকীয় পরজীবী, অর্থাৎ এদের জীবনচক্র সম্পন্ন করতে দুটো পোষকের প্রয়োজন হয়। তো একটা পোষক, প্রাথমিক পোষক যেটা, সেটা হলো মানুষ, আর মাধ্যমিক পোষক হলো সিসি মাছি। এই যে এই মাছিটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সেটসি ফ্লাই বা সিসি মাছি। এই মাছি ট্রাইপ্যানোসোমার বাহক। মাছির কামড়ে মাছির দেহ থেকে ট্রাইপ্যানোসোমা মানুষের রক্তে প্রবেশ করে। তো চলো আমরা জীবনচক্র নিয়ে আলোচনা করি। ভৌগোলিক বিস্তার, এই পরজীবীটি আফ্রিকার পশ্চিম উপকূলীয় এবং পূর্ব দিকে ভিক্টোরিয়া হ্রদ পর্যন্ত এলাকায় এদের দেখা যায়। ট্রাইপ্যানোসোমার প্রাথমিক পোষক হলো মানুষ এবং মাধ্যমিক পোষক হলো রক্তচোষক সিসি মাছি, যেটা আমি একটু আগে বলেছি। এরা মানুষের রক্তে বাস করে। পরবর্তীতে এরা লসিকা গ্রন্থিতে অবস্থান নেয় এবং চূড়ান্তভাবে স্নায়ুতন্ত্রের সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে থাকে। তাহলে এরা মানুষের রক্তে প্রথমে আসে, আসার পর সেখান থেকে আবার রক্ত থেকে লসিকা গ্রন্থিতে চলে যায়। লসিকা গ্রন্থি থেকে শেষ পর্যন্ত এটা সেরিব্রোস্পাইনাল, মানে মস্তিষ্ক থেকে যে পিছন দিকে যে রশ্মিটা যায়, সেখানে যে ফ্লুইড থাকে, যে স্নায়ুরশ্মি, সেই ফ্লুইডের মধ্যে এরা অবস্থান করে। তো এদের জীবনচক্র তাহলে দুটো ধাপ। সিসি মাছিতে এদের জীবনচক্র, ট্রাইপ্যানোসোমা ব্রুসি গ্যাম্বিয়েন্স সংক্রমিত মানুষ থেকে রক্ত শোষণকালে রক্তের সাথে জীবাণুর খাটো মোটা আকৃতির মাছির মধ্য খাদ্যনালীর পশ্চাৎ অংশ অবস্থান গ্রহণ করে। এখানে এরা লম্বা আকৃতির ট্রাইপোম্যাস্টিগোটে পরিবর্তিত হয় এবং প্রায় 10 দিন অনুদৈর্ঘ্য বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। সময় শেষে উৎপন্ন সরু লম্বাকৃতির জীবাণু অগ্র খাদ্যনালীর দিকে মাইগ্রেশন শুরু করে এবং শেষ পর্যন্ত লালাগ্রন্থিতে প্রবেশ করে। অতঃপর লালাগ্রন্থিতে সরু লম্বাকৃতির ট্রাইপোম্যাস্টিগোট ইপিম্যাস্টিগোট আকৃতিতে রূপ নেয়। লালাগ্রন্থিতে এই ইপিম্যাস্টিগোট কয়েক দফা অযৌন জননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং প্রতিটি জীবাণু মেটাসাইক্লিক ট্রাইপোম্যাস্টিগোটে পরিবর্তিত হয়। মেটাসাইক্লিক ট্রাইপোম্যাস্টিগোটের আকৃতি ক্ষুদ্র, খাটো ও ফ্লাজেলাবিহীন। এরা কেবল মেরুদণ্ডী প্রাণীতে সংক্রমণ ঘটাতে সক্ষম।
সিসি মাসি মানুষের রক্ত গ্রহণকারী হাজার হাজার মেটাসাইক্লিক ট্রাইকোমাস্টিগোট মানুষকে সংক্রমিত করে। মাছিতে জীবনচক্র সম্পন্ন করতে 15 থেকে 35 দিন সময় লাগে। মানুষের জীবনচক্র, মানুষের রক্তে সংক্রমিত হওয়ার পর এই মেটাসাইক্লিক ট্রাইকোমাস্টিগোট ফ্লাজেলা সম্পন্ন সরু আকৃতি ধারণ করে এবং মুক্ত ফ্লাজেলাম ও আন্ডুলেটিং মেমব্রেনের সাহায্যে রক্তে সাঁতার কেটে বেড়ায়। এই সময় অনুদৈর্ঘ্য বিভাজন পদ্ধতিতে বংশবিস্তারের মাধ্যমে সরু, ইন্টারমিডিয়েট এবং খাটো মোটা আকৃতি ট্রাইকোমাস্টিগোটের উদ্ভব হয়। তাহলে সিসি মাছির মেটাসাইক্লিক ট্রাইকোমাস্টিগোট মানুষে সংক্রমিত হয়। সিসি মাছি যখন মানুষের দেহ থেকে রক্ত শোষণ করে তখন এই মেটাসাইক্লিক ট্রাইকোমাস্টিগোট মানুষের রক্তে আসে এবং সেখানে এরা সাঁতার কেটে বেড়ায় এবং এখানে অনুদৈর্ঘ্য পদ্ধতিতে অর্থাৎ দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবিস্তারের মাধ্যমে সরু, ইন্টারমিডিয়েট এবং খাটো মোটা আকৃতির ট্রাইকোমাস্টিগোটের উদ্ভব হয়। আর এই ট্রাইকোমাস্টিগোট কোনো খাদ্য গ্রহণ করে না এবং এই দশা সিসি মাছিতে স্থানান্তরিত হয়। তার মানে এই খাটো মোটা ট্রাইকোমাস্টিগোট আবার যখন সিসি মাছি মানুষকে কামড় দেয় তখন তার মাধ্যমে মানুষ থেকে এটা সিসি মাছিতে চলে যায়। তো এইভাবে এর জীবন চক্রটা সম্পন্ন হয়। এখানে দেখো একটা ছবি আছে, এই ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে আমি যদি এই দিক থেকে দেখাই, এই যে ট্রাইকোমাস্টিগোট, এই ট্রাইকোমাস্টিগোট যখন মানুষের রক্তে থাকে এবং সেটা সিসি মাছি যখন মানুষকে কামড় দেয় তখন সিসি মাছি বা সেটসি ফ্লাই বলা হয়, সেখান থেকে এটা ব্লাড স্ট্রিমে এই ট্রাইকোমাস্টিগোটটা আসে এবং এখানে বিভাজন হয় এবং বিভাজনের ফলে এটা কি হয়, প্রোসাইক্লিক ট্রাইকোমাস্টিগোটে পরিণত হয় এবং তারপর সেটা এই প্রোসাইক্লিক ট্রাইকোমাস্টিগোটটা ইপিমাস্টিগোটে রূপান্তরিত হয় এবং তারপর সেটা আবার বিভাজিত হয়ে ইপিমাস্টিগোট থেকে মেটাসাইক্লিক ট্রাইকোমাস্টিগোটে পরিবর্তিত হয় এবং এই মেটাসাইক্লিক ট্রাইকোমাস্টিগোটটা এর ফ্লাজেলা মানে ত্যাগ করে, তারপর সে খাটো মোটা হয়ে সে এটা আবার সিসি মাছি যখন আবার মানুষকে কামড় দেয় তখন এই সিসি মাছি থেকে মানুষের দেহে এটা চলে আসে। মানুষের দেহে চলে আসে, এই যে দেখো এখানে যে ট্রাইকোমাস্টিগোট ট্রান্সফর্ম ইনটু ব্লাড স্ট্রিম, এটা রক্তের মধ্যে আসে, সেখান থেকে সেখানে এসে আবার সেটা মাল্টিপ্লিকেশন হয়ে তারপরে এটা ফ্লাজেলা তৈরি হয় এবং এটা সরু লম্বা হয়, এটা সরু লম্বা হয়ে ট্রাইকোমাস্টিগোটে পরিণত হয় এবং এই ট্রাইকোমাস্টিগোট আবার সিসি মাছি মানুষকে দংশনের মাধ্যমে সিসি মাছিতে ফিরে যায়। তো এইভাবে এই ট্রাইপোনোসোমার জীবন চক্রটা সম্পন্ন হয়। এখানে দেখো আমি একটা প্রবাহ চিত্রের মাধ্যমে এই লাইফ সাইকেলটা দেখানোর চেষ্টা করেছি। এটা হলো যে মশকির দেহ থেকে শুরু করি, যদি মশকির দেহে যে ট্রাইকোমাস্টিগোট, সেই ট্রাইকোমাস্টিগোট এখানে মানুষের দেহ থেকে কোথায় আসে, এই যে ট্রাইকোমাস্টিগোট মানুষের দেহ থেকে এটা মানে সিসি মাছি যখন কামড় দেয় মানুষকে তখন মশকির দেহে চলে যায় এই ট্রাইকোমাস্টিগোট এবং সেখানে যায় সে বংশ বৃদ্ধি করে বাইনারি ফিশনের মাধ্যমে অর্থাৎ দ্বিবিভাজন প্রক্রিয়ায়, তারপরে সেটা কি হয় ইপিমাস্টিগোট। ইপিমাস্টিগোট থেকে আবার সেটা মেটাসাইক্লিক ট্রাইকোমাস্টিগোটে রূপান্তরিত হয় এবং মেটাসাইক্লিক ট্রাইকোমাস্টিগোট কিন্তু
পরে আবার মানুষের দেহে যায় আবার ট্রাইকোম্যাস্টিগোটে পরিণত হয়। তার মানে ট্রাইকোম্যাস্টিগোট মানুষে সেখান থেকে যাবে মশকির দেহে, এই ট্রাইকোম্যাস্টিগোট সেখানে যে সে কি হবে, ইপিম্যাস্টিগোট হবে। ইপিম্যাস্টিগোট হয়ে তারপরে সে যাবে মেটাসাইক্লিক ইপিম্যাস্টিগোট হবে, ট্রাইকোম্যাস্টিগোট হবে। এই দুইটাই হবে মশকির দেহে। মশকের দেহ থেকে তারপরে মানব দেহে ট্রান্সফার হবে। মশকের যখন মানব দেহকে আবার কামড় দিবে তখন আবার সে মানুষের দেহে চলে যাবে এই মেটাসাইক্লিক ট্রাইকোম্যাস্টিগোট, এবং সেখানে যে সে আবার খাটো মোটা ট্রাইকোম্যাস্টিগোটে পরিণত হবে। এইভাবে এই জীবনচক্র চলতে থাকে। তো ট্রাইপোনোসোমা রোগতত্ত্ব। ট্রাইপোনোসোমা গ্যাম্বিয়েন্স মানুষের নিদ্রা রোগ বা স্লিপিং সিকনেস সৃষ্টি করে। প্রথম দিকে জীবাণুগুলো রক্ত প্রবাহে, পরে লসিকা গ্রন্থিতে এবং সবশেষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রতে প্রবেশ করে। এর ফলে কি হয়, নিদ্রা রোগ মানে মানুষ খুব ঘুম পেতে থাকে আর কি, ফলে কাজের প্রতি অনীহা, মানসিক বৈকল্য এবং কাজকর্মের সমন্বয়ের অভাব দেখা যায়, কারণ এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে চলে যায়। স্লিপিং সিকনেস এমন বৃদ্ধি পায় যে রোগী খাদ্য গ্রহণকালে এমনকি দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘুমিয়ে যায়। শেষ পর্যন্ত গাঢ় নিদ্রাচ্ছন্ন হয়ে মানুষ মৃত্যুবরণ করে। তার মানে এই ট্রাইপোনোসোমা যে স্লিপিং সিকনেস রোগ সৃষ্টি করে তার ফলে মানুষের মৃত্যুও হতে পারে। তো রোগ নিয়ন্ত্রণ কিভাবে করা যেতে পারে? সিসি মাছির আবাসস্থল ধ্বংস করতে হবে। এটা সৌভাগ্য যে এটা আমাদের দেশে নাই, এটা আফ্রিকাতে আছে। পরজীবী ধ্বংস করতে হবে। মশারি ব্যবহার করে কীটপতঙ্গের কামড় হতে রক্ষা পেতে চেষ্টা করতে হবে। ট্রাইপেনোসোমিয়াসিস রোগে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে হবে। ট্রাইপেনোসোমা ধ্বংসকারী পেপটামিডিন এটা 4 মিলিগ্রাম পার কেজি ওজনের জন্য, এইভাবে হিসাব করে কত মিলিগ্রাম লাগে সেই ইনজেকশন যদি গ্রহণ করা যায় তাহলে তা 4 থেকে 6 মাসের জন্য রোগ সংক্রমণ প্রতিরোধ করে। এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ যে এই যে মানুষের রক্তের এই যে লিখিত কণিকা যে রক্তের ভিতরে ট্রাইকোনোসোমা ঘুরতেছে, ভয়ঙ্কর অবস্থা। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের আবার বলতে চাই যে শীতের সময় করোনা সংক্রমণ বিভিন্ন দেশে অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও গত কয়েকদিনের পরিসংখ্যান দেখলে দেখা যায় যে আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে সেই সাথে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। তো তোমাদেরকে বলতে চাই আবারও যে তোমরা ঘরে থাকবে। যদি কোনো কারণে তোমাদেরকে বাইরে বের হতে হয় তবে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, অর্থাৎ একজন আরেকজনের থেকে কমপক্ষে 3 ফিট দূরত্বে অবস্থান করবে এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবে। এই 3টা জিনিস মানতে পারলে করোনা সংক্রমণ থেকে 80% মুক্ত থাকা সম্ভব। তো তোমরা ভালো থেকো। আগামী ক্লাসে আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং আরো কিছু লাইফ সাইকেল তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে অনেক ধন্যবাদ।